ওয়াকিবহাল থাকলে ওই চেয়ার লটারি স্ক্যাম নিয়ে বিভিন্ন কিছু মানে খোলাসা বা রিভেলেশন বা এক্সপোজে দেখে থাকবেন ইউটিউবে বা অন্যান্য জায়গায়। কিন্তু সবচেয়ে বেশি মানে হেডলাইন তৈরি করেছিল অনেক আগে, যেটা যেটা মিলিয়েও গেছে খুব দ্রুত, ওই যে অনুব্রত মণ্ডলের মতো লোকেরা, যেটা খুব ব্যাপার এখন, খুব সাধারণ বহুকাল আগে থেকেই, যে কালো টাকাকে সাদা করার একটা সহজ উপায় যে ওদের পরপর লটারি লেগে যায় আর কি। হঠাৎ করে কোনো এক রহস্যময় কারণে ওদের এমনই কপাল, আম, সেই জন্যই ওই জায়গায় উঠতে পেরেছে, আর সেই কারণে পরপর লটারিও লেগে যায় ওদের। আর এইদিকে তারপর অন্যরাও যে ঠাকুর পুজো করে বা যে উপাস্যের পুজো করে, তারা যতই সৎভাবে, যত হাজার হাজার লক্ষ লক্ষ উপাস্যের মূর্তি প্রতিষ্ঠা করুক না কেন, তাদের গয়না পেতে খুব সমস্যা হয়। কিন্তু এই বালি, মাটি, চাকরি, কয়লা, গরু, সোনা, সমস্ত কিছুর যারা নায়ক, তাদের কোনো সমস্যা হয় না। তাদের উপাস্য, ওই একই উপাস্য হয়েও পরম প্রেমময়, সবাইকে সমান চোখে দেখা, সবাইকে নিজের সন্তান মনে করা সেই উপাস্যেরও ক্ষেত্রেও তাদের মূর্তি ঠিক মানে প্রচুর ওরকম দিয়ে ফেলে, নিজে জোগাড় করে ফেলে, তার ব্যবস্থা সে নিজেই করে ফেলে কোনো এক রহস্যময় কারণে। তো এই রকম সব রহস্যগুলো কীরকম রহস্য সেগুলো তো মানুষ জানে, মেনে নেয়, সেগুলোকে সমর্থনও করে। মানুষের সমর্থনই তো সেগুলো এত বাড় বৃদ্ধি আড়ে বহরে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে চেয়ার লটারি, ওটার যে মানে যে হুতিয়াপ্পাটা চলে, সেখানে কাগজে যে বিজ্ঞাপন দেয়, প্রত্যেক সপ্তাহেই বোধহয় বিজ্ঞাপন দেয়, সেখানে একজন করে মানুষ থাকে, তার বর্ণনা দেওয়া হয়, সে তার কী ফিলিংস সেরকম একটা লেখা হয় তার নাম করে। কিন্তু অবাকভাবে দেখবেন, বছরের পর বছর তো দেখছেন নিশ্চয়ই, খুব দেখলে অবাক হবেন একটু, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে তাদের প্রত্যেকের মধ্যে কারো একজনের মধ্যে, আজ অবধি তো বোধহয় কয়েক হাজার লোকের ছবি ওরকম বেরিয়েছে, কোনো একটা ছবি তো বোধহয় দেখাতে পারবেন না যে যার মুখে এমন একটা কোনো মানে ভাব ফুটে উঠেছে যেটা জেনুইন, যেটা অথেন্টিক, যেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি সে একটা এরকম বিরাট অঙ্কের কোটি টাকার লটারি সে পেয়েছে। তার মানে একটা স্লাইটেস্ট একটা কোনো চিহ্ন তাদের মুখে কারুর দেখতে পাবেন না। এবং যে বর্ণনাগুলো, সেগুলো সেই এআই আসার আগে থেকেই এআই জেনারেটেড টাইপের, মানে এআই ডিটেক্টর খুব সহজেই সেটাকে ধরে ফেলবে ফেক হিসেবে, এরকম ব্যাপার আর কি। মানে এতটাই কৃত্রিম, এতটাই কাগুজে, যান্ত্রিক সেই বর্ণনা, সংক্ষিপ্ত বর্ণনা। এবং একটু কান পাতলে জানতেও পারবেন যে কারা কারা এগুলো পায়, কীভাবে পায়, কাদের নাম আর ছবি দিয়ে বেরোয়, কী হয় না হয়। সাধারণ মানুষকে আর কিছুই বলার নেই, তা আপনারা ওই জায়গায় আছেন কোনো একটা কারণের জন্যই, আপনাদের কপাল সেরকম হওয়াতেই। তো নিজেদের ওই 6 টাকায় এখনও লঞ্চ ভাড়াও হয়, মানে কলকাতার ফেরিঘাটের লঞ্চ ভাড়াও 6 টাকা, অনেক কিছু এরকম আছে। টোটো অটোয় 10 টাকা লাগছে বহু যুগ থেকে ঠিকই, এমনকি ফুচকাও 10 টাকা আটকে রয়েছে বহুকাল থেকে, এমনকি লোকাল ট্রেনের টিকিটের ভাড়াও 5 টাকা আছে এখনও। তো মেট্রোরও অল্প কয়েক কিলোমিটারের যাত্রা এখনও 5 টাকাই আছে বলে জানি, 2023-24 অব্দি তো তাই দেখেছি কলকাতা মেট্রোর, অল্প কয়েকটা স্টেশনের ক্ষেত্রে যেগুলোর দূরত্ব খুবই কম। তো একটু বুঝে সুঝেই তাও করবেন, কারণ ওই মাইক্রো ফিন্যান্সের গল্পটা জানেন তো, নুনুকুল ঠাকুরের ওখানে ওই মাইক্রো ফিন্যান্স ছোটো 1 টাকার কয়েন দুষ্টভৃতি পড়ে পড়ে ওদের হাজার হাজার কোটির সম্পত্তি, সেগুলোকে দেখিয়ে, শুধু ছোটো 1 টাকার কয়েন জুড়ে অবশ্যই নয়, কিন্তু মাইক্রো ফিন্যান্সের গল্প, বিভিন্ন ব্যাংক যেগুলো বাংলার এখন বিরাট নাম করেছে, গোটা বিহারের মহিলারা ট্র্যাপড হয়ে রয়েছে ওই মাইক্রো লোনে, এবং বিরাট একটা সুদে অল্প টাকার লোন গরিব মানুষদের দেয়া, বা তাদের থেকে অল্প আমানতে অল্প সুদ দেয়া, এইগুলোর মাধ্যমে কিন্তু বিরাট সফল হওয়া যাচ্ছে বা গেছে, যেটুকু সময় যখন এসছে সেটা করে বিরাট নাম করা গেছে। তো মাইক্রো ফিন্যান্সের গল্পটা একটু বুঝে নেবেন, অল্প অল্প করে দিচ্ছেন ভেবে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ওরকম ওই টাকাটার কি ঠিকমতো ভ্যালু হতে পারে ইনভেস্টেড হলে, সেটা বুঝিয়েই তারপর ওই চোরেদের দেবেন, মানে যারা যে চোরেরা কালো টাকাকে সাদা করার জন্য এরকম বিরাট সাম্রাজ্যের অধীশ্বর হয়ে ওইখানে ছবি টবি ছাপায়।